জাতিস্বর কথাটির অর্থ পুনরায় ফিরে আসা। অনেকেই আছেন যাদের জাতিস্বর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হয়েছে। আজকের গল্প একটি মেয়ের জাতিস্বর হয়ে ফিরে আসা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, সেটাই জানার চেষ্টা করব। অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এইটা হলো নারায়ণপুরের 200 বছর পুরনো চৌধুরী বাড়ি। এই বাড়ির বড় ছেলে সুধাময় চৌধুরী, তার স্ত্রীর নাম মন্দিরা। আর এটা হচ্ছে ছোট ছেলে কিরণময় চৌধুরী আর তার স্ত্রী পতসী চৌধুরী। সুধাময়ের এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম অরণি। চৌধুরী পরিবারের সবাই এখন কলকাতাতেই থাকে। এখানে তারা এসেছে তাদের একটা কোম্পানি উদ্বোধন করার জন্য। এই চৌধুরী বাড়ির দেখাশোনা করে সনাতন নামের একজন কাজের লোক ও তার স্ত্রী জবা। সবাই ছাদে বসে গল্প করছিল। সেখানে জবা বলে, আজ তাদের গ্রামে বুনোদেবীর পুজো আছে। এই দিনে সবাই ওই মন্দিরে যেতে পারে। বুনোদেবীর মন্দির পুরো বছরই বন্ধ থাকে, কেউ সেখানে যায় না। বছরের একটা দিন, পুজোর দিন, সেখানে সবাই যেতে পারে। কথিত আছে, পুজোয় সন্তুষ্ট হয়ে দেবী অকাল মৃত্যু একজনকে ফিরিয়ে দেন। এটা হচ্ছে রূপকথা। সে প্রফেশনাল ফটোগ্রাফার। রূপকথা কুসুমপুর নামের এক গ্রামের মন্দিরে ছবি তোলার জন্য যাচ্ছিল। হঠাৎ গাড়িতে থাকার সময় তার আবছা আবছা কিছু মনে পড়তে থাকে। রূপকথা গাড়ির ড্রাইভারকে বাম দিক দিয়ে যেতে বলে। ড্রাইভার গাড়িটা বাম দিকে নিলে দেখা যায় সেখানে রাস্তা শেষ। রূপকথা গাড়ি থেকে নামে। এরপর সে সামনে এগিয়ে দেখে বড় একটি সাদা বাড়ি, কিন্তু তার মন কেন এই বাড়িতে নিয়ে এসেছে সে জানে না। এরপর রূপকথা আবার কিছু দৃশ্য দেখে। তার মনে হতে থাকে কেন জানি বাড়িটা তার খুব পরিচিত, এমনকি সে এটা অনেক আগে থেকেই চেনে। কিন্তু কিভাবে? এর আগে তো সে এখানে কোনোদিনই আসেনি। বাড়ির গেটে হাত দিলে সে আবার একটা ছোট মেয়েকে দেখতে পায়, লাল ড্রেস পরা একটা ছোট্ট মেয়ে। তখনই সে অজ্ঞান হয়ে পড়ে বাড়ির সামনে। এরপর বাড়ির সবাই জানতে পারলে সেখানে চলে আসে। অরণি যখন দেখে মেয়েটাকে, তখন সে বলে, রূপকথা, তুই এখানে কি করে? এর মানে অরণি রূপকথাকে আগে থেকেই চিনে। তখন অরণি রূপকথাকে নিয়ে বাসার ভিতরে চলে আসে। রূপকথার জ্ঞান ফিরলে সে দেখে অরণি তার সামনে। অরণি বলে রূপকথা তার ফ্রেন্ড। ডক্টর ডাকা হয়েছিল রূপকথার জন্য। ডক্টর বলেছে তাকে কিছুদিন রেস্টে থাকতে হবে। এরপর অরণির বোনেরা বলে, দাদা, তুই এত ভালো প্ল্যান করলি কিভাবে? বৌদিকে তো একদম সোজা বাড়িতে তুললি। তখন অরণি বলে, তোরা এখান থেকে যা। এরপর আমরা জানতে পারি আসলেই রূপকথা আর অরণি একে অন্যকে ভালোবাসে। একটা ডেটিং অ্যাপে তাদের পরিচয় হয়েছিল। এরপর থেকেই দুজনে একসাথে থাকে। রাতে খাবার টেবিলে রূপকথা বলে সে কালই চলে যাবে। তখন সুধাময় বলে, তুমি আমার ছেলের পরিচিত, তুমি এখান থেকেই রেস্ট করবে আর যা কাজ আছে এখান থেকেই করবে। রূপকথা না করতে পারে না। খেতে খেতে হঠাৎ রূপকথা উঠে পড়ে। একটা দরজার সামনে দাঁড়িয়ে আনমনা হয়ে রূপকথা গুনগুন করে কিছু গাইছিল। চুল ধরে রূপকথা বলে, এইখানে একটা মাথা ছিল, বড় বড় শিংওয়ালা মাথা, কোথায় গেল ওটা? রূপকথা হারিয়ে যায় কোনো খেয়ালি জগতে। সে ছোট একটা মেয়ের মতো করছিল। তখন কাজের লোক সনাতনের চোখ বড় বড় হয়ে যায়। সুধাময় বলে, হ্যাঁ, এখানে অনেক আগে একটা হরিণের মাথা রাখা ছিল, বড় বড় শিংও ছিল, ওটা সরিয়ে ফেলা হয়েছে। সবাই বলে, রূপকথা, তুমি কিভাবে জানলে এখানে কি ছিল? তুমি তো আগে আসোনি এখানে, তাহলে কিভাবে জানলে? রূপকথাও বিষয়টা বুঝতে পারে না। তার কি মনে পড়ছে, সে কি বলছে, সে কিছুই বুঝতে পারে না। রূপকথা এরপর ঘরে চলে আসে। রাতে অরণি আর অরণির 2 বোন আসে রূপকথার কাছে। তারা বলে, চলো, তোমাকে আজ আমরা বাড়িটা ঘুরিয়ে দেখাই। সবাই মিলে তখন বাড়িটা দেখতে বের হয়। একটা সময় রূপকথা বাড়ির কোথায় কি ছিল বা কোথায় কি আছে সেটা সবকিছু বলে দিতে থাকে। রূপকথা কিভাবে জানে এই বাড়ির ব্যাপারে? সবাই কিছুটা ভয় পেয়ে যায়। তারা আবার ঘরে ফেরত চলে আসে। পরদিন সকালে মন্দিরা আর সুধাময় সিঁড়ি দিয়ে উঠছিল। সে সময় মন্দিরার হাত থেকে সেলাইয়ের সুতোটা পড়ে যায়। তখনই রূপকথা সেই সুতোটা হাতে নিয়ে এক মনে বলতে থাকে, 3টে সামনে 2টো পিছনে, 2টো সামনে 3টে পেছনে। রূপকথার কথাগুলো শুনে মন্দিরা অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় 25 বছর আগের কথা। 25 বছর আগে এই বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। সবাই ছিল সেখানে। সেই পিকনিকে এসেছিল চৌধুরী কোম্পানির ম্যানেজার অমিতাভ। সে তার স্ত্রী আর মেয়ের সাথে এসেছিল এখানে। মেয়েটির নাম ছিল অপু। পিকনিকে মন্দিরা অমিতাভের স্ত্রীকে উলের কাজ শেখাচ্ছিল। সেখানে মন্দিরা বলেছিল সুতো 3টা সামনে 2টো পিছনে, 2টো সামনে 3টে পেছনে দিতে হবে। কিন্তু রূপকথা এটা কিভাবে জানলো? কি হচ্ছে তাদের সাথে, বিষয়টা তারা বুঝে উঠতে পারে না। পরদিন রূপকথা সেই মন্দিরে যায়। সেখানে গিয়ে রূপকথা দেখে পুরনো একটা মন্দির। আশেপাশে কেউ নেই, কেউ আসেও না সেখানে।
এরপর রাতে বাসায় ফিরলে রূপকথাকে জিজ্ঞাসা করা হয় সে কচুরি খাবে কিনা। তখন রূপকথা আনমনা হয়ে বলে, কচুরি? রানু পিসির হাতের কচুরি তো খুব মজা, আমি খাবো, অনেকগুলো খাবো। তখন সনাতন আবারও স্তম্ভিত হয়ে যায়। রানু হচ্ছে সনাতনের বোন, বিয়ের আগে সেই বাড়িতেই কাজ করত, তার হাতের কচুরি সবার প্রিয় ছিল। কিন্তু রূপকথা কিভাবে জানলো এসব? আর রানুতে সে অনেক বছর আগে বিয়ে করে চলে গেছে এখান থেকে, আর রূপকথা তাকে পিসি বা কেন বলছে? বিষয়গুলো সবার মনে সন্দেহ, ভয়ের সৃষ্টি করে। ঘটনাটির পর সুধাময় আর মন্দিরা সনাতনকে আলাদা করে ডেকে বলে সে রানুর কথা কি রূপকথাকে বলেছে কিনা। সনাতন বলে কোনো কথাই সে বলেনি। সনাতন হাত জোর করে বলতে থাকে, কর্তা, আমি অনেক বড় পাপ করেছি, আমার উপর অভিশাপ লেগেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই কর্তা। তখন সুধাময় বলে, গুরুমা আসছে, তুই অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রাতে অরণি আসে রূপকথার ঘরে, কিন্তু সেখানে রূপকথা ছিল না। তখন অরণি খুঁজতে থাকে রূপকথাকে। একটা সময় অরণি দেখে রূপকথা একটা পুরনো অ্যান্টিক গ্যালারির সামনে দাঁড়িয়ে আছে। অরণি বলে, কিরে, এইখানে কি করছিস রূপকথা? তখন ওখানে থাকা একটা ফুলদানি থেকে পুরনো একটা পুতুল বের করে রূপকথা, আর সে বলতে থাকে, পুতুল সোনা, তুই কেমন আছিস? জানিস আমি তোকেই খুঁজতে আসছিলাম, কিন্তু আমাকে তো ওরা মেরে ফেললো। এই বলে রূপকথা অজ্ঞান হয়ে যায়। এই কথা বাড়ির সবাই জানলে সবাই ভাবতে থাকে রূপকথা জাতিস্বর, তার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে, কোনো একটা ঘটনা ঘটেছিল তার সাথে। গুরুমা আসবে, সনাতন পুজোর থালা বাসন বের করছিল, সেখানে তখন রূপকথা চলে আসে। রূপকথা সনাতনের হাত দেখে বলে, দাগ এখনো আছে? সনাতন বলে, হ্যাঁ, সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, সেই দাগ। কিন্তু রূপকথা বলেন, না, হতেই পারে না, অনেক রক্ত বের হয়েছিল, আমার মনে আছে, আমিই তো কামড়ে দিয়েছিলাম, তাই না? সনাতন তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অতসী কথাগুলো শুনতে পায় পাশ থেকে। অতসীর মনে পড়ে সেই 25 বছর আগে পিকনিকের দিন। ওই দিন সনাতন বলেছিল সে সাইকেল থেকে পড়ে গেছে, তার হাত থেকে রক্ত বের হচ্ছিল। এই ঘটনাগুলো সব যেন 25 বছর পর আবারও পুনরাবৃত্তি ঘটছে। এরপর অতসী ফোন দেয় তার স্বামী কিরণময়কে। অতসী বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো, অনেক খারাপ কিছু হচ্ছে এখানে। তখন কিরণময়ও চলে আসে, আর সাথে গুরুমাও আসে। গুরুমা হচ্ছে চৌধুরী বাড়ির শুভাকাঙ্ক্ষী। চৌধুরী বাড়ির সবাই গুরুমাকে মান্য করে, তার কথা মতোই সব কাজ করে। অতসী কিরণময়কে বলে, কি হয়েছিল 25 বছর আগে? অপু মেয়েটি হঠাৎ গায়েব হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না, তুমি সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলে, কি হয়েছিল সেদিন, কি করেছিলে তোমরা? কিরণময় বলে, কিছুই হয়নি সেদিন, আমি কিছুই করিনি। তখন সেখানে সনাতন চলে আসে। অতসী সনাতনকে বলে, সনাতন, সত্যিটা বল, তোর ওই হাতের দাগ কিভাবে হয়েছিল, আর ওই দিন কি কি দেখেছিলি, কি কি হয়েছিল, তুই সব সত্যি করে বল। তখন সনাতন বলে, আমায় ক্ষমা করে দিন, আমি অনেক পাপ করেছি, আমি পাপী, আমার উপর অভিশাপ পড়েছে, আমি কিছু বলতে পারবো না, আমি নুন খেয়ে নেমো খারামি করতে পারবো না। কান্নায় ভেঙে পড়ে সনাতন। এদিকে গুরুমার সাথে দেখা করে সুধাময় আর মন্দিরা। গুরুমা বলে, হতেই তো পারে মেয়েটা অন্য কোনো জায়গা থেকে শুনেছে এই সব কিছু, বা যেহেতু অরণি ওর ফ্রেন্ড, তাহলে অরণির কাছ থেকে সে জানতে পারে। তখন সুধাময় আর মন্দিরা বলে, এমনটা হতে পারে না গুরুমা, মেয়েটি এমন এমন কথা বলছে যেটা তার কোনোভাবেই জানা সম্ভব না। তখন অরণি গুরুমাকে বলে, সে মেয়েটাকে পছন্দ করে, সে রূপকথাকে ভালোবাসে আর ওকে বিয়েও করতে চায়। তখন গুরুমা অরণিকে অভয় দেয় আর বলে, এটা তো খুব ভালো খবর। এরপর অরণি দৌড়ে চলে আসে রূপকথার কাছে। অরণি বলে, গুরুমা রাজি হয়েছে আমাদের বিয়ের জন্য, এর মানে বাবা মাও রাজি হয়ে যাবে, আমাদের স্বপ্ন এখন পূরণ হবে। রূপকথা বলে, এটা তো খুব ভালো কথা। রূপকথা বলে, সে কাল মন্দিরের কিছু ছবি তুলে কলকাতা ফেরত যাবে। বিকালের দিকের কথা, হঠাৎ অরণির বোনেরা দেখে ছাদের কিনারা দিয়ে রূপকথা হাঁটছে আর আনমনে কিছু বলছে। একটু এমন এমন হলে সে পড়ে যাবে ছাদ থেকে। ঠিক তখনই ছাদে সবাই জড়ো হয়। অরণি বারবার ডাকতে থাকে রূপকথা বলে, কিন্তু রূপকথা শুনছেই না। তখন গুরুমা বলে, অপুমা, কি করছো ওখানে? এদিকে এসো, নেমে এসো অপুমা। অপু ডাকটা শুনে রূপকথা খুশি হয়ে যায়। রূপকথা ছাদ থেকে নেমে আসে। তখনই সে দৌড়ে সনাতনের বউ জবার কাছে যায়, জবার গলা থেকে একটা মালা খুলে নেয়। সে বলতে থাকে, এই মালাটা তো আমার, এটা আমার মালা। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর রূপকথাকে ঘরে নিয়ে যাওয়া হয়। এবার গুরুমা, মন্দিরা আর সুধাময়ের কথা থেকে আমরা জানতে পারি সেই 25 বছর পুরনো ঘটনা। ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছিল, সেখানে সবাই ছিল। অমিতাভ তার ফ্যামিলির সাথে এসেছিল পিকনিকে। সুধাময় অমিতাভের মেয়ে অপুকে কোলে নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছিল। একটা সময় সুধাময় তার বাপদাদার সংগ্রহকৃত অনেক পুরনো মূর্তি দেখায়, সেগুলো অনেক দামি ছিল।
একটা সাদা মূর্তি দেখিয়ে সে বলে এটা তার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে দামি মূর্তি। অপু হাত দিতে গেলে সুধাময় নিষেধ করে। এরপর সবাই বাইরে আড্ডা দিচ্ছিল। সুধাময় আর সবাই মিলে ড্রিঙ্কস করছিল। সুধাময় একসময় ঘরে আসে। ঘরে এসে দেখে অপু কাঁদছে। মাটিতে পড়ে আছে সেই সাদা মূর্তির ভাঙা টুকরো। অপু ভেঙে ফেলেছে মূর্তিটা। সুধাময়ের মাথায় রাগ উঠে যায়। সে তাড়া করে অপুকে। অপু পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সনাতন অপুকে ধরে আনে, আর তখন অপু সনাতনের হাতে কামড় বসিয়ে দিয়েছিল। অপু জোরে জোরে কান্না করতে থাকে। তখন সুধাময় অপুকে বলে, চুপ কর, চুপ কর শয়তান, তুই জানিস এই মূর্তির দাম কত? তোকে আর তোর পুরো পরিবারকে বিক্রি করলেও এর দাম মিটবে না। চিল্লাচ্ছিস কেন? চুপ কর, একদম চিল্লাবি না। সুধাময় অপুর মুখ চেপে ধরে। অপু হাত পা নাড়াতে নাড়াতে একটা সময় নিস্তেজ হয়ে পড়ে। তখন সনাতন এসে দেখে অপু মারা গেছে। সনাতন তখন অপুর লাশটা একটা চাদরে মুড়িয়ে লুকিয়ে রাখে। রাতে পুরনো মন্দিরে গিয়ে অপুকে মাটি চাপা দিয়ে রেখে আসে সনাতন। কিন্তু মাটি চাপা দেওয়ার আগে অপুর গলায় থাকা মালাটা খুলে নেয় সনাতন। সেই মালাটায় জবার গলায় দেখে রূপকথা বলছিল এটা তার মালা। কিছুদিন পর সুধাময় বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে পুলিশের কাছে যেতে চায়, কিন্তু মন্দিরা তাকে বাধা দেয়, ছেলে মেয়ের দোহাই দেয়। আর এরপর মন্দিরা আর গুরুমা মিলে সবকিছু ধামাচাপা দেয়। তারা ওই গ্রামের মন্দিরের পুরোহিতকে টাকা দেয় আর গ্রামে গুজব ছড়িয়ে দিতে বলা হয় যে মন্দিরের আশেপাশে কেউ আসলে তার অভিশাপ লাগবে, যাতে কেউ ওই মন্দিরের আশেপাশে না যায়, যেন অপুর লাশ কেউ খুঁজে না পায়। এই ছিল সেই দিনের ঘটনা। গুরুমা এখন বলে রূপকথা জাতিস্বর এটা একদম সঠিক, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। এখন আরও একটা কাজ করতে হবে, সেটা হলো রূপকথাকেও সরিয়ে ফেলতে হবে। গুরুমা সনাতনকে বলে, সনাতন তুই কাজটা করতে পারবি না? সনাতন রাজি হয়ে যায়। পরদিন বাড়িতে পুজো আছে, রূপকথাও চলে যাবে। যাওয়ার আগে সে মন্দিরে ছবি তুলতে যাবে। সনাতন সেখানেই রূপকথাকে মেরে ফেলবে। আরও একটা বার অপুর পরিণত হবে রূপকথার। এরপর রূপকথা অরণিকে বাই বলে দেয় আর একাই চলে আসে মন্দিরের দিকে। আর এদিকে বাড়িতে পুজো শুরু হয়ে যায়। রূপকথা ছবি তুলছিল, ঠিক তখনই সনাতন রূপকথার পিছন থেকে এসে মুখটা চেপে ধরে আর টেনে মন্দিরের ভিতরে নিয়ে যায়। এরপর পলিথিন দিয়ে রূপকথার মুখটা চেপে ধরে। কিছু সময় পর সনাতন ফোন দেয় সুধাময়কে। সনাতন বলে, বাবু কাজ হয়ে গেছে, আপনি চলে আসুন মন্দিরে। সুধাময় তখন মন্দিরের দিকে যায়। এদিকে অরণি বারবার ফোন করছিল রূপকথাকে, কিন্তু ফোন বন্ধ পাচ্ছিল রূপকথার। তখন অরণিও মন্দিরের দিকে যায়। সুধাময় যখন মন্দিরে ঢোকে তখন সুধাময় সনাতনকে না, দেখে রূপকথাকে। রূপকথা বলে, জেঠু কেন মারলে আমাকে? আমি কি করেছিলাম? আমাকে কেন মেরেছিলে বলো? আমি তো আর মা বাবার কাছে ফিরে যেতে পারলাম না। আমাকে তোমরা এই মন্দিরেই রেখে গেছো। আমার কষ্ট হয়, আমি প্রতিদিন সবাইকে ডাকি, কই কেউ আসে না তো। তখন সুধাময় কাঁদতে কাঁদতে বলে, মারে অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমি সেদিন রাগের মাথায় কি করে ফেলেছি, আমি কিভাবে করে ফেললাম আমি জানি না, নিজেকে কন্ট্রোল করতে পারিনি মা। এই কথা বলে সুধাময় কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে পুলিশ। রূপকথা চোখ মুছে পুলিশকে একটা রেকর্ডার দিয়ে বলে, স্যার নিন, এখানে সুধাময় চৌধুরীর সদ্য দেওয়া স্বীকারোক্তি আছে। সে অপুকে মেরেছে, এটাই তার প্রমাণ। তখন বাড়ির সবাই সেখানে চলে আসে। সবাই জানতে পারে বিষয়টা। অরণি বলে, রূপকথা এসব কি ছিল? কি বলছিস তুই এসব? তখন রূপকথা বলে, তোমরা বড় লোক, তোমরা কিভাবে জানবা এইসব কিছু? সেদিন বাবা মা আর বড় দিদি এসেছিল চৌধুরী বাড়িতে, কিন্তু এখান থেকে ফিরে গিয়েছিল দুজন। মা বাবাকে 1000 বার বলেছি, দিদি কোথায় মা, দিদি কোথায় বাবা, উত্তর পাইনি। মা একটা সময় পাগল হয়ে যায়, শুধু বলতো বড় বাড়ির কথা, বড় বাড়িতে এই আছে, বড় বাড়িতে ওই আছে, বড় বাড়িতে তার মেয়ে অপু আছে। সারাদিন বড় বাড়ির কথা বলতো। সেখান থেকেই শুনে মুখস্থ হয়ে গেছে বড় বাড়ির কোথায় কি ছিল, কোথায় হরিণের শিং, কোথায় এন্টেক্সের জিনিস, সব মার কাছ থেকেই জানা। একটা দিন মা আত্মহত্যা করে। এরপর বাবাও নেশায় পাগল হয়ে থাকতো। এরপর আমার মাসি আর মেশো আমাকে নিয়ে গিয়েছিল। একদিন আমার বাবাকেও আমি হারিয়ে ফেলি। তাহলে আপনারাই বলুন, সেই মূর্তির, সেই পুতুলের দাম কত ছিল? আমাদের 4টা জীবন তো আপনারা নিয়ে নিয়েছেন। মূল্য কি পরিশোধ হয়েছে, নাকি আরও বাকি আছে বলুন? একটা সময় ভেবে নিয়েছিলাম যেভাবেই হোক খুঁজে বের করবো আমার দিদিকে, দিদির হত্যাকারীকে। তখন থেকেই খোঁজ নিতে থাকি। শুরুটা করেছিলাম অরণিকে দিয়ে। অরণির সাথে পরিচয় হওয়ার পর সুযোগ খুঁজছিলাম কবে সবাই একসাথে হবে। সুযোগটা পেয়েও যাই কোম্পানি ওপেনের উছিলাই। এখানে এসে সবাইকে বিশ্বাস করিয়েছি আমিই অপু। পাপীদের বিশ্বাস করতে দেরি লাগেনি। আমি জানতাম আমাকেও মারার চেষ্টা করা হবে, তাই পুলিশকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। ঠিক সেমনটাই হলো।
সুধাময় স্বীকার করে নিল সে এই কাজটা করেছে। এখন আমি মুক্ত। শেষ পর্যন্ত তো জানতে পেরেছি আমার দিদি কোথায় আছে। এরপর পুলিশ সুধাময় মন্দির আর সনাতনকে নিয়ে যায়। রূপকথার গল্পের সমাপ্তি এইখানেই হয়, কিন্তু সবকিছুর মাঝে আরো একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে রূপকথা আর অরণির ভালোবাসা। কয়েক মাস পর অরণির সাথে দেখা করতে আসে রূপকথা। রূপকথা বলে, অরণি, ভালোবাসার নাটক করতে করতে কখন যে সত্যি ভালোবেসে ফেলেছিলাম জানি না, তবে মাফ করে দিস। তখন অরণি রূপকথাকে জড়িয়ে ধরে বলে, তুই যা হারিয়েছিস এর জন্য আমার তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। রূপকথা অপুর খুনিদের শাস্তি দেয়। শেষে রূপকথার অরণিরও মিল হয়। সুন্দর হ্যাপি এন্ডিং হয়েছে গল্পের। জানি না আপনাদের কেমন লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।